হোয়াইট হাউসের বাইরে জমায়েত উচ্ছ্বসিত বাইডেন সমর্থকদের। বাইডেন যুক্তরাষ্ট্র সঠিক পথে পরিচালিত করবেন বলছেন রাহুল গান্ধী। ট্রাম্পের ঘনিষ্ঠ আরব মিত্ররা বাইডেনকে স্বাগত জানাচ্ছেন। বাইডেনকে এখনই অভিনন্দন জানাতে নারাজ মেক্সিকোর প্রেসিডেন্ট। মুসলিম, ইহুদি ও খ্রিস্টানদের উদ্দেশ্যে দেয়া ভাষণে কোরআন তেলাওয়াত করলেন পুতিন। আমি হয়তো প্রথম নারী, তবে শেষ জন না, বলছেন কমলা হ্যারিস। এখনই হোয়াইট হাউসে ওঠা যাচ্ছে না, বলছেন জো বাইডেন। এবং কারাবাখ পরিস্থিতি নিয়ে এরদোগানের সঙ্গে আলোচনা পুতিনের। জো বাইডেন যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার খবরে হোয়াইট হাউসের বাইরে জমায়েত হয়েছে উচ্ছ্বসিত বাইডেন সমর্থকরা। সেখানে জড়ো হয়ে বিজয় উদযাপনে মেতেছেন হাজারো বাইডেন সমর্থক। ডেমোক্রেট সমর্থকদের পদভারে মুখরিত পুরো এলাকা। হোয়াইট হাউসের বাইরের রাস্তা এখন উৎসবের আমেজ। গাড়ির হর্ন ও বাদ্যযন্ত্র বাজিয়ে নিজেদের উচ্ছ্বাসের জানান দেন বাইডেন সমর্থকরা। গান বাজনা আর শ্যাম্পেইনের বোতল নিয়ে উল্লাস করতে দেখা যায় তাদের। সমবেত জনতার অনেকের হাতেই ছিল মার্কিন পতাকা। সমকামীদের পতাকা নিয়েও সেখানে হাজির হন অনেকে। কেউ আবার এসেছিলেন ব্ল্যাক লাইভস ম্যাটার লেখা টি শার্ট পরে। ব্ল্যাক লাইভস ম্যাটার প্লাজা এলাকায় বিজয় উদযাপন করেছিলেন অবসরপ্রাপ্ত অনুবাদক বার্নাডেট এটিনি। দিনভর নাচ গানের মধ্য দিয়ে দিবসটি উদযাপনের পরিকল্পনার কথা জানান তিনি। বার্নাডেট এটিনি আল জাজিরাকে বলেন, ট্রাম্প জামানার ভয়াবহ দুঃস্বপ্নের দিনগুলো থেকে মুক্তি পেতে বহু কাঠখড় পোহাতে হয়েছে। করোনা মহামারীর মধ্যে এদিন হোয়াইট হাউসের বাইরে সমবেত হন বাইডেন সমর্থকরা। তবে তাদের বেশিরভাগই মাস্ক ছিল। উচ্ছ্বসিত ডেমোক্রেটদের ভিড় এতটাই বেশি ছিল যে মানুষের উপচে পড়া ভিড়ে এক পর্যায়ে এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে বিজয় ভাষণে ঐক্যবদ্ধ আমেরিকা গড়ার অঙ্গীকার করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জো বাইডেন বলেন, আমি এমন একজন রাষ্ট্রপতি হওয়ার অঙ্গীকার করছি যিনি বিভাজন না করে জাতিকে ঐক্যবদ্ধ করতে চান, যিনি লাল ও নীল রাজ্য দেখেন না, কেবল মার্কিন যুক্তরাষ্ট্রকে দেখেন। তিনি বলেন, এই নির্বাচনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের মানুষ কথা বলেছে, তারা আমাদের সুস্পষ্ট বিজয় এনে দিয়েছে, এটা জনগণের বিজয়। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বলেন, এই জাতির ইতিহাসে প্রেসিডেন্ট নির্বাচনে আমরা সবচেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হয়েছি, 7,40,00,000 ভোট। আমার উপর আপনাদের এই আস্থা ও বিশ্বাসের জন্য আমি কৃতজ্ঞ। মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শনিবার রাতে এক টুইট বার্তায় তিনি এই অভিনন্দন বার্তা জানান। অভিনন্দন বার্তায় রাহুল গান্ধী বলেন, প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন। আশা করি তিনি যুক্তরাষ্ট্রকে ঐক্যবদ্ধ করবেন এবং সঠিক পথে পরিচালিত করবেন। রুদ্ধশ্বাস লড়াইয়ের পর যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেন। ক্ষমতাসীন রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার পর 538 ইলেকট্রাল ভোটের মধ্যে ম্যাজিক সংখ্যা 270টি পেরিয়ে গেছেন বাইডেন। শনিবার পেনসিলভেনিয়ার 20টি ইলেকট্রাল ভোটের জয়ের মধ্য দিয়ে তার 273টি ইলেকট্রাল ভোট নিশ্চিত হয়েছে। একই সঙ্গে প্রথম নারী ও প্রথম কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন কমলা হ্যারিস। এখনও নর্থ ক্যারোলিনা, জর্জিয়া, অ্যারিজোনা, নেভাদা ও আলাস্কায় এই 5টি রাজ্যের ফল ঘোষণা বাকি রয়েছে। এর মধ্যে জর্জিয়ার মোট ভোট গণনা পুনর্গণনা হচ্ছে। নির্বাচনের ফল জানতে সবার দৃষ্টি ছিল পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের দিকে। এই রাজ্যে জিতলেই বাইডেনের জয় নিশ্চিত হতো, হয়েছেও সেটাই। পেনসিলভেনিয়ার জয়ের ফলে আগেই 253 ইলেকট্রাল ভোট পাওয়া বাইডেনের মোট ইলেকট্রাল ভোটের সংখ্যা দাঁড়িয়েছে 273টি। বাকি 5টি অঙ্গরাজ্যে ট্রাম্প জয় পেলেও তার ইলেকট্রাল ভোটের সংখ্যা দাঁড়াবে 265। এদিকে আগে থেকে জয়ের আভাস দিচ্ছিলেন জো বাইডেন। শুক্রবার রাতে ডেলোয়ারে নিজ শহর ওয়ালিংটন থেকে এক ভাষণে বাইডেন বলেছিলেন, আমরা এখনো বিজয়ের চূড়ান্ত ঘোষণা পাইনি, তবে সংখ্যা বলছে এটি পরিষ্কার, আমরা এই প্রতিযোগিতায় জিতে যাচ্ছি। ডেমোক্রেট প্রার্থী বলেছেন, আমরা 7,40,00,000-এর বেশি ভোট পেয়েছি, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে আর কোনো প্রেসিডেন্ট প্রার্থী পাননি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ আরব মিত্ররা জো বাইডেনকে স্বাগত জানাতে ব্যস্ত হয়ে পড়েছেন।
জো বাইডেন এবারের নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, তবে ট্রাম্প এখনও পরাজয় মেনে নিতে রাজি হননি। এরপরও আরব মিত্ররা অভিনন্দন জানাতে শুরু করেছেন। আবুধাবির যুবরাজ এবং সংযুক্ত আরব আমিরাতের কার্যত শাসক মোহাম্মদ বিন জায়েদ তার টুইটার অ্যাকাউন্টে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন। তিনি তার টুইটার বার্তায় আমিরাত ও মার্কিন সম্পর্ককে ঐতিহাসিক উল্লেখ করে বাইডেনের আমলে তা আরও জোরদার হবে বলে আশা করছেন। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও আমিরাতের যুবরাজ মোহাম্মদ বিন জায়েদকে আরব বিশ্বে ট্রাম্পের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচনা করা হয়। মিশরের প্রেসিডেন্ট জেনারেল আবদেল ফাত্তাহ আল সিসিও ট্রাম্পকে পরাজিত করায় আগেভাগেই জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন। মিশর ও আমেরিকার মধ্যকার সম্পর্ককে আরও জোরদার করার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন তিনি। বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আলে খলিফা জো বাইডেন ও কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন। তিনিও বাহরাইনের সঙ্গে আমেরিকার সম্পর্ক ইতিহাসের গভীরে বলে উল্লেখ করেছেন। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানি এক টুইটার বার্তায় জো বাইডেন ও কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তিনি মার্কিন জনগণকে অভিনন্দন জানিয়েছেন এবং দুদেশের সম্পর্ক আরও উন্নত করার আশা প্রকাশ করেছেন। ওমানের সুলতান হাইসাম বিন তারিক আস সাইদ জো বাইডেনের কাছে একটি চিঠি পাঠিয়ে অভিনন্দন জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের জয়ের মধ্য দিয়ে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেনের জয় নিশ্চিত হয়েছে। শনিবার এ খবর আসার পর থেকেই বিশ্ব নেতারা বাইডেনকে অভিনন্দন জানাচ্ছেন। তবে এক্ষেত্রে একজন ব্যতিক্রম মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদার। বাইডেনকে অভিনন্দন জানানোর ক্ষেত্রে বেশ সতর্ক অবস্থান নিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট। সাংবাদিকদের তিনি বলেছেন, তাড়াহুড়ো করে এখনই বাইডেনকে অভিনন্দন জানাতে চাই না আমি। ম্যানুয়েল লোপেজ জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সব আইনগত বিষয়ে সমাধানের জন্য অপেক্ষা করতে চান তিনি। ভোট গণনা নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শিবির ইতিমধ্যে একাধিক মামলা করেছে। এ মামলার বিষয়টির প্রতি ইঙ্গিত করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট। রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত পরাজয় মেনে নেননি। পরাজয় মেনে নেবেন না বলে আগেই জানিয়ে রেখেছেন তিনি, যদিও তিনি তার অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি। বাইডেনকে অভিনন্দন জানাতে সতর্কতা প্রসঙ্গে মেক্সিকোর প্রেসিডেন্ট ম্যানুয়েল লোপেজ বলেন, আমরা হঠকারী হতে চাই না। মুসলিম, ইহুদি ও খ্রিস্টানদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে পবিত্র কোরআন তেলাওয়াত করে ভাষণ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার জাতীয় সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় রুশ প্রেসিডেন্ট পুতিন পবিত্র কোরআনের 2টি সূরার 2টি আয়াত তেলাওয়াত করেছেন। রাশিয়ার গণমাধ্যমগুলো বলছে, রাশিয়ার জাতীয় সংহতি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রেসিডেন্ট পুতিন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মুসলিম, ইহুদি, খ্রিস্টান ও হিন্দু ধর্মের প্রধানরা উপস্থিত ছিলেন। বক্তব্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পবিত্র কোরআনের সূরা আশ-শুরার 23 নম্বর আয়াত এবং সূরা নহলের 128 নম্বর আয়াত তেলাওয়াত করে সৎকর্ম, ভ্রাতৃত্ব, বন্ধুত্ব এবং এর পুরস্কার সম্পর্কে কথা বলেন। প্রেসিডেন্ট পুতিন বলেন, এসব পুরস্কার সেই সব মানুষদের জন্য যারা জীবদ্দশায় ভালো কাজ করেন। এরপর তিনি ইহুদি ও খ্রিস্টানদের উদ্দেশ্যেও তাওরাত ও বাইবেলের আয়াত উদ্ধৃত করেন। এছাড়া বক্তব্যে পুতিন মুসলিমদের অনুভূতিতে আঘাত আনার জন্য ফ্রান্সের সমালোচনা করেছেন। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও সম্প্রতি গণমাধ্যমে দেয়া একটি সাক্ষাৎকারে একটি হাদিস উদ্ধৃত করেছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম নির্বাচিত নারী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস আশা প্রকাশ করেছেন যে তিনি এই পদে শেষজন হবেন না। নির্বাচিত হওয়ার পর শনিবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে কমলা বলেন, এ অফিসে আমি হয়তোবা প্রথম নারী, কিন্তু আমি শেষজন হব না। আমেরিকার রাজনীতিতে 200 বছরেরও অধিক সময় ধরে সর্বোচ্চ পদগুলো মূলত শ্বেতাঙ্গ পুরুষদের মুঠোতে রয়েছে। সেই প্রতিবন্ধকতা ভেঙে দেয়া কমলা তার সফলতার জন্য নারী, বিশেষ করে কৃষ্ণাঙ্গ নারীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। কমলা তার ভাষণে নিজেকে সেই সব নারীদের সংগ্রাম, সংকল্প ও শক্তির প্রতিফলন হিসেবে বর্ণনা করেছেন। এ সময় তার শৈলে ছিল নারীদের ভোটাধিকারের প্রতি সম্মান জানিয়ে পরা সাদা স্যুট। দেশের অন্যতম বলিষ্ঠ বাধা ভেঙে একজন নারীকে নিজের ভাইস প্রেসিডেন্ট হিসেবে বেছে নেওয়ার মতো সাহস দেখানোর জন্য নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশংসা করেছেন কমলা হ্যারিস। ক্যালিফোর্নিয়া 56 বছর বয়সী সিনেটর কমলা দক্ষিণ এশীয় বংশোদ্ভূত প্রথম ব্যক্তি যিনি ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
তার এই নির্বাচিত হওয়া আমেরিকার সংস্কৃতির বহুত্ববাদকে তুলে ধরে, যদিও এই বৈশিষ্ট্যটি ওয়াশিংটনের ক্ষমতার কেন্দ্রে বহুলাংশে অনুপস্থিত। 4 বছর আগে হিলারি ক্লিন্টনের পরাজয়ের ফলে বিধ্বস্ত হয়ে পড়া নারীদের জন্য আশার নতুন আলো হয়ে দেখা দিয়েছেন নারী হিসেবে আমেরিকান সরকারের এখন পর্যন্ত সর্বোচ্চ মর্যাদা ভাইস প্রেসিডেন্ট পদে যাওয়া কমলা। নিজের কৃষ্ণাঙ্গ পরিচয়ের কারণে তিনি ব্যক্তিগত স্তর থেকেই পুলিশি নির্যাতন ও পদ্ধতিগত বর্ণবাদের বিরুদ্ধে সোচ্চার। অনুষ্ঠানে বাইডেনের বক্তব্যের পর মঞ্চে স্বজনদের নিয়ে হাজির হন কমলা। গত 2 দশক ধরে ডেমোক্রেটিক রাজনীতিতে উদীয়মান তারকা হিসেবে থাকা কমলা সিনেটর হওয়ার আগে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল হিসেবে 6 বছর এবং সান ফ্রান্সিসকো ডিস্ট্রিক্ট অ্যাটর্নি হিসেবে 2 মেয়াদে দায়িত্ব পালন করেছেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলেও এখনই 1600 পেনসিলভেনিয়ার অ্যাভিনিউয়ে অবস্থিত হোয়াইট হাউসে উঠতে পারছেন না জো বাইডেন। তার আগে কিছু কাজ করতে হবে তাকে। এই প্রক্রিয়া সাধারণত নির্ঝঞ্ঝাট হয়, তবে এবার কিছু জটিলতা থাকতে পারে, যেহেতু এই নির্বাচনকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা হতে পারে। যুক্তরাষ্ট্রের সংবিধানে লেখা আছে, প্রেসিডেন্টের নতুন মেয়াদ শুরু হবে জানুয়ারি মাসের 20 তারিখ দুপুর 12টায়। ক্ষমতা গ্রহণের আনুষ্ঠানিকতা শুরু হয় রাজধানী ওয়াশিংটনে জাঁকজমকপূর্ণ একটি অভিষেক অনুষ্ঠান দিয়ে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টকে শপথ পাঠ করান। অর্থাৎ জো বাইডেন ও কমলা হ্যারিস 2021 সালের 20 জানুয়ারি শপথ গ্রহণ করে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। এই সময়সূচিতে ব্যতিক্রম হয় যদি ক্ষমতাসীন প্রেসিডেন্ট দায়িত্বে থাকাকালে পদত্যাগ করেন বা মারা যান, তখন ভাইস প্রেসিডেন্ট সঙ্গে সঙ্গে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। নভেম্বরের নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা এবং 20 জানুয়ারি নতুন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের মাঝের সময়টি ট্রানজিশন বলা হয়। নবনির্বাচিত প্রেসিডেন্ট একটি ট্রানজিশন টিম গঠন করেন, যার কাজ হলো ক্ষমতা গ্রহণ করার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা। বাইডেন টিম ইতিমধ্যে একটি ট্রানজিশন ওয়েবসাইট চালু করেছে। তারা জো বাইডেনের মন্ত্রিসভার জন্য সম্ভাব্য সদস্য চিহ্নিত করবেন, নতুন সরকারের নীতি কী হবে, কোন বিষয়ে তারা অগ্রাধিকার দেবে সেগুলো আলোচনা করবেন এবং দেশ চালানোর জন্য প্রস্তুতি নেবেন। এই টিমের সদস্যরা বিভিন্ন ফেডারেল দফতরে গিয়ে তাদের কাজ সম্পর্কে বিস্তারিত শুনবেন, যেমন কোনো কাজের ডেডলাইন কি, কত বাজেট, মন্ত্রণালয়ের নিজস্ব কর্মচারীরা কি কাজ করেন। বিভিন্ন অফিসে যারা বাইডেন প্রশাসনের হয়ে নতুন কাজ করতে আসবেন, ট্রান্সমিশন টিম এসব তথ্য তাদের জন্য সংগ্রহ করেন এবং 20 জানুয়ারির পরও সাহায্য করার জন্য প্রস্তুত থাকবেন। কারাবাখ পরিস্থিতি নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের সঙ্গে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার রাতে ফোনে কথা হয় দুই নেতার। এ সময় কারাবাখ পরিস্থিতি ছাড়াও আঞ্চলিক নানা বিষয়ে কথা বলেন দুই নেতা। তুর্কি প্রেসিডেন্টের যোগাযোগ দফতরের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে খবর জানিয়েছে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। ফোন আলাপে এরদোগান পুতিনকে বলেছেন, আর্মেনিয়াকে অবশ্যই আজেরি ভূখণ্ড থেকে দখলদারিত্ব প্রত্যাহার করতে হবে। এরদোগান বলেন, আজেরি ভূখণ্ডে আর্মেনিয়ার হামলার ফলে আজারবাইজানকে জবাব দিতে হচ্ছে। রাশিয়া এর আগে বলেছিল আর্মেনিয়ার সঙ্গে তাদের প্রতিরক্ষা চুক্তি রয়েছে, তবে কারাবাখের সংঘাত ওই চুক্তির আওতায় পড়ে না, কেননা এটি দেশটির মূল ভূখণ্ড নয়। তবে গত মাসের শেষ দিকে কারাবাখ ইস্যুতে প্রয়োজনে আর্মেনিয়াকে সরাসরি সমর্থন দেওয়ার ইঙ্গিত দিয়েছে মস্কো। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় সাফ জানিয়ে দিয়েছে, কারাবাখ ছাড়িয়ে সংঘাত আর্মেনিয়ার মূল ভূখণ্ডে পর্যন্ত পৌঁছলে আর্মেনিয়াকে প্রয়োজনীয় সহায়তা দেবে মস্কো। নাগোর্নো কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের পুরনো সংঘাত গত 27 সেপ্টেম্বর থেকে নতুন করে আবার শুরু হয়েছে। এর মধ্যে সংঘাতে প্রাণ হয়েছে প্রায় 2000 মানুষের। সংঘাত নিরসনে রাশিয়ার উদ্যোগে আর্মেনিয়া আজারবাইজান দুটি অস্ত্রবিরতি চুক্তিতে পৌঁছার পরও লড়াই থামেনি। সবশেষ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সংঘাত নিরসনের প্রচেষ্টা চালানো হয়। এর অংশ হিসেবে 3য় দফার অস্ত্রবিরতিতে পৌঁছায় দুইটি দেশ। সেটিও ব্যর্থ হলে পুনরায় অস্ত্রবিরতির আলোচনায় বসলেও কোনো সমঝোতা হয়নি।